ভরে থাকুক আমার মুঠো। হাসিনার প্ররোচনায় রাতের ভোটে গড়া সংসদের স্পিকার হয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী। অথচ হাসিনা আজ ভারতে রাষ্ট্রীয় আতিথেয়তা উপভোগ করছেন, আর শিরিন শারমিনের স্থান চার দেয়ালের বন্দিঘরে। কারাগারে বসে আজ শিরিন শারমিন বুঝতে পেরেছেন এই দুনিয়ায় সবাই ক্ষমতার পাগল। যখন তিনি স্পিকার ছিলেন তখন তার সাক্ষাৎ পেতে শত শত মানুষ বাড়িতে সিরিয়াল দিত, অথচ ৩৬ ঘন্টা পেরিয়ে গেছে, কারাগারে শুভাকাঙ্ক্ষীদের কেউ তার সাথে দেখা করতে আসেনি। আওয়ামী লীগের পক্ষ থেকেও কেউ খোঁজ নিতে আসেনি, এমনকি ছেলে মেয়ে পরিবারের সদস্যরাও না। একটিবারও জানতে আসেনি যে শিরিন শারমিন কারাগারের চার দেয়ালে কেমন আছে। কারা সূত্রে জানা গেছে একেবারেই ভেঙে পড়েছেন হাসিনার গৃহপালিত চারবারের এই স্পিকার। বেশিরভাগ সময় তিনি কান্নাকাটি করছেন, খাওয়া দাওয়াও করছেন না ঠিক মতো। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করো না, কারণ একদিন ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু ক্ষমতার বলে করা জুলুম আর অপরাধ থেকে যাবে সারা জীবন। কারাগার সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আদালত থেকে শিরিন শারমিন চৌধুরীকে বহনকারী গাড়িটি কাশিমপুর মহিলা কারাগারে পৌঁছায়। কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্ধারিত কক্ষে স্থানান্তর করা হয়। সাবেক এই প্রভাবশালী স্পিকারের বর্তমান শারীরিক অবস্থা বা কারাগারের সুযোগ সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। কাশিমপুর মহিলা কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এর আগে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিনই আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক স্পিকারের এই গ্রেফতার ও কারাবাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার মেধা ও ব্যক্তিত্বের প্রশংসা করছেন, আবার কেউ তার দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকালে বিতর্কিত ভূমিকা নিয়ে সমালোচনা করছেন। সমালোচনা এমনভাবে হচ্ছে যেন মেধাবী হওয়ায় তার ৭ খুন মাফ হয়ে যাবে। শিরিন শারমিন চৌধুরী ছিলেন রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদে, অর্থাৎ হাসিনার পরেই ছিলেন তিনি। শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলকে আজ ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী বলা হয়, কিন্তু এই শাসন একা একজন মানুষের পক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে থাকা ব্যক্তিদের নীরব সমর্থন, সক্রিয় সহযোগিতা এবং অনেক ক্ষেত্রে নৈতিক আপোষ না থাকলে এমন একটি কর্তৃত্ববাদী কাঠামো তৈরি হতে পারত না। ফলে শেখ হাসিনা কখনো ফ্যাসিস্ট হয়ে ওঠার কথা নিজ থেকে বললে জানা যাবে হয়তো তিনি কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন, এবং সেখানে যাদের ভূমিকা ছিল তাতে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম যে থাকবে তা জোর গলাতেই বলা যায়। তবে যে প্রশ্নটি এখনই করা যায়, ব্যক্তিগত মেধা ও ভদ্রতা কি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ব্যর্থতাকে ঢেকে দিতে পারে? না, কখনোই পারে না। তাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি দুর্বল দিককে সামনে আনে। বাংলাদেশে বহুদিন ধরে আমরা দেখছি মামলার সঙ্গে এমন সব অভিযোগ জুড়ে দেওয়া হয় যার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করা কঠিন। রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার জন্য এই কৌশল নতুন কিছু নয়। তবে একই সঙ্গে এটাও সত্য, ২৪-এর গণঅভ্যুত্থানে গুলি চালানোর যে অভিযোগ তখনকার সরকারের বিরুদ্ধে আনা হয়েছে, সেই ঘটনার দায় শুধু একজন ব্যক্তির নয়, সেটি একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ফল। শিরিন শারমিন চৌধুরীও সেই সিদ্ধান্তের বাহিরে নন। ফলে সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের ভূমিকা প্রশ্নের মুখে আসাটাও অস্বাভাবিক নয়। তবে অভিযোগ থাকলে তদন্ত হবে এবং অভিযোগের ধরন ও প্রমাণের মান বিশ্বাসযোগ্য হতে হবে। এখানে আরেকটি বিষয় স্পষ্টভাবে বলা দরকার, গ্রেপ্তার মানে অপমান নয়, কিন্তু আদালতে নেওয়ার সময় যদি কোনো ব্যক্তিকে হেনস্থা করা হয় সেটি আইনের শাসনের পরিপন্থী। আমরা যদি সত্যি একটি উন্নত রাজনৈতিক সংস্কৃতি চাই তাহলে বিচার প্রক্রিয়াকে মর্যাদাপূর্ণ রাখতে হবে, শত্রু হোক বা মিত্র। পরিশেষে আবারও বলি, শিরিন শারমিন যতই মেধাবী হোক তিনি কিছুতেই তার অপকর্মকে মেধার দোহাই দিয়ে ঢাকতে পারবে না। এজন্যই বাংলা ভাষার একটা প্রবাদ বাক্য আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। কথাটা ইতোপূর্বে বিশ্বের অনেক নামিদামি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান ডমিনিক স্ট্রচ কান ছিলেন ফ্রান্সের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের একজন উজ্জ্বল ছাত্র এবং বিশ্ব অর্থনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু যৌন নির্যাতনের অভিযোগের পর তার ক্যারিয়ার ধসে পড়ে। তার একাডেমিক মেধা তাকে অভিযোগের ঊর্ধ্বে রাখতে পারেনি।
মিয়ানমারের অং সান সুচি অক্সফোর্ডে পড়েছেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনিই পরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন একজন আইনজীবী ও উচ্চশিক্ষিত রাজনীতিবিদ, কিন্তু ওয়াটার গেট কেলেঙ্কারির দায় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়। তার জ্ঞান ও অভিজ্ঞতা তাকে আইনের ঊর্ধ্বে তুলতে পারেনি। এই তালিকায় আরেকটা নাম যুক্ত হলো বাংলাদেশের সাবেক স্পিকার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর। কখনোই তিনি হাসিনা সরকারের বর্বরতার দায় এড়াতে পারেন না। সুপ্রিয় দর্শক, ফ্যাসিস্টের দোসর হিসাবে শিরিন শারমিনের কেমন সাজা হওয়া উচিত বলে মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।